দেবকে দেখে জয় শ্রীরাম বলে আমাদের কোনো অসুবিধে নেই, বলো না। নেতাজি সুভাষচন্দ্র বোস একবার বলেছিলেন, তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा। আর আমাদের এখানের যে মোদিজি, জুমলাবাজ মোদিজি, তিনি এখন কি বলছেন, তুম মুঝে চান্দা দো मैं तुम्हें धंधा दूंगा। মোদিজি নাকি ভগবানকে নিয়ে এসছে, রাম মন্দির করেছে ভগবানকে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, মানলাম ভগবানকে নিয়ে এসছে, তো সেই ভগবানকে যে নিয়ে এসছে সে মেহুল চোকসি নীরব মোদীকে নিয়ে আসতে পারছে না। মন্দির করে যদি তুমি ভোট চাও, তুমি উন্নয়ন না করো, তখন তো একটু হাসি পাবে, ও একটু ভালোবেসে নিয়েছে, ধরে নিয়েছে, তো ওকে ওটাই সাপোর্ট করছে। কিন্তু ওই ছেলেটা দেখবেন ভোট কিন্তু দেবকেই দেবে। নমস্কার, যুক্তিতর্কের ময়দানে সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার যুব তৃণমূল নেত্রী স্বর্ণালী মিশ্র। আজকের প্রথম যেটা প্রশ্ন, উত্তর কলকাতা থেকে বরাবরই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন এবং ভালো মার্জিনে জিতে আসছেন, কিন্তু বর্তমানে যিনি বিরোধী রয়েছেন তাপস রায়, এবারের লোকসভা কি লড়াইটা কঠিন হতে চলেছে? দেখুন, আমরা তাপস রায়কে তো জানতাম তৃণমূলেরই লোক, প্রার্থী না হতে পেরে তাপস রায় যে এইভাবে দল ত্যাগ করে নিজের মাকে বা যাকে মানে একটা হয় না আমাদের আইডিওলজি, সেটাকে ত্যাগ করে তিনি নিজের স্বার্থের জন্যে ইডি সিবিআই এর ভয়, ওনার বাড়িতে রেড হলো, উনি চলে গেলেন বিজেপিতে। তো এই জায়গা দিয়ে মনে হয় না মানুষ তাকে ভরসা করবে। আমরাও তাপস রায়কে দেখেছি, আমরাও মেনেছি তাকে রাজনীতিতে, তিনি এখানকার প্রেসিডেন্টও ছিলেন, সভাপতি ছিলেন উত্তর কলকাতার, সুতরাং তার সাথে আমরা কথা বলেছি, কাজ করেছি। তিনি ভয় পেয়ে যে এইভাবে দল পরিবর্তন করবেন, তার জন্য এটা খুবই মানুষ বোঝে, মানুষ সবই বুঝতে পারছে। আপনি দেখতে পেরেছেন যে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে ইলেকটোরাল বন্ড, যেখানে নির্মলা সীতারামনের হাজবেন্ড তিনি বলছেন যদি কোনো সবথেকে বড় ঘোটালা হয়ে থাকে ভারতবর্ষে সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড। সেই জায়গা দিয়ে একটা স্ক্যাম, সেই স্ক্যামে যেখানে 50 কোটি টাকা যার ওই অরবিন্দ কেজরিওয়ালের নামে কোনো যে কমপ্লেনটা করেছে, সে নাকি 50 কোটি টাকা তার কোম্পানি থেকে দিয়েছে অরবিন্দ ফার্মা থেকে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা তাকে দিয়েছে, বিজেপিকে দিয়েছে। তো এখানে একটা কি বলবো, এখানে একটা এরকমভাবে স্ট্র্যাটেজি করা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে যে বলবে, সে মুখ্যমন্ত্রী হোক, সে যেই হোক, তাকে অ্যারেস্ট করা হবে। তো এই ভয় দেখিয়ে বেশি দিন চলে না। বলছেন যে ভয় পেয়ে, তাহলে কি তৃণমূলের নেতা নেত্রীর একটু ভয়ে আছেন? না না, একদম নেই। তৃণমূলের নেতা নেত্রীরা দেখুন, মানুষ এখানে কারখানা হলে কাজ পাবে, বিদ্যালয় হলে শিক্ষা, আপনার চিকিৎসালয় হলে চিকিৎসা পাবে, আর মন্দির হলে ভিক্ষা, এটা মানুষ বোঝে। মানুষ কিন্তু নিজে উন্নয়নমূলক দিক দিয়েই ভোটটা দেবে, এবং মানুষের কাছে আবেদনও রাখবো, আপনারা যান ভোট দিন, এবং আপনারা ভাববেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন, সে আপনার কি উপকারটা করেছে বা আগামী দিনে আপনাকে কি দিতে পারবে। এখন তো মোদিজি শুধু জুমলাই করে যাচ্ছে। মোদিজি বলেছিল 2 কোটি চাকরি দেবেন তিনি বছরে, 15 লক্ষ টাকা দেবেন তিনি, গরিবদের লাইনে দাঁড় করালেন নোটবন্দির, তারপরে তার মানুষদের হাতে কি ফিরে আসলো? কিছুই না, ঠেঙ্গা। এই তো হচ্ছে। বিরোধী দল বিজেপি এবং শুভেন্দু অধিকারী বরাবরই বলে যাচ্ছেন বাংলার মানুষদের লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে ভিক্ষা দিচ্ছে এবং যুবকদের চাকরি দিচ্ছে না, কিন্তু বিজেপির যে কৌশল, যুবকদের জন্য ভাবেন, তাই জন্যে ওনারা 2 কোটি চাকরির দাবা করে তারপরে তো আর চাকরি দিলেন না। মোদিজি তো 2 বছর বাদে এই ইলেকশনের আগে এসে এখানে ক্যাম্পেনিং করছেন। তো মোদিজি আগে তিনি যার আইডিওলজিতে বিজেপিটা যোগ দিয়েছেন, আমার তো মনে হয় ওদের কোনো আইডিওলজি নেই। ফার্স্ট অফ অল ওদের একটাই আছে যে হিন্দু ধর্মকে দেখানো আর মুসলিম ধর্ম বা যে কোনো ধর্মকে হেয় করা। ওরা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মও করছে না, ওরা করছে হিটলারই, তুগলকি শাসন। হিটলার বলতো না, জার্মানরা জার্মান যারা তারা আরিয়ান, এবং তারপর আস্তে আস্তে দেখা গেল তার যে স্টেপটা, হিটলারের যে স্টেপটা, তাতে জার্মানিরাই সব থেকে বেশি এফেক্টেড হলো। আজকে আমি একটা হিন্দু ঘরের মেয়ে এবং আমি হিন্দু, কিন্তু আমি সব থেকে বেশি বুঝতে পারছি আজকে শুধু হিন্দু মুসলমান করলে আমার বাচ্চা এগোবে না, আমার ভবিষ্যৎ এগোবে না, আমার পরিবার এগোবে না। আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের চাকরি দিতে হবে। চাকরি কোথায় দিচ্ছে? শুভেন্দু অধিকারী বলুক না, শুভেন্দু অধিকারী তো অনেক কিছু বলেছেন, উনি তো নামাজও পড়েছেন, তারপরে এখন বলেন না নামাজ পড়া যাবে না। উনি একটা জায়গায় বলেছেন যে এখানে নাকি আমাদের বাংলায় সব থেকে বেশি হিংসা হয়। সেই দিক দিয়ে দাঁড়িয়ে আমি যদি দেখি, উনি পঞ্চায়েত ইলেকশনের সময় কি বলেছেন, ধরবেন বক্স, ফেলবেন পুকুরে, আমারও নেই তোমারও নেই, মানে কি? ব্যালট বক্স তিনি পুকুরে ফেলে দিতে বলছেন। তো হিংসাটা এখানে কে চালাচ্ছে পশ্চিমবঙ্গে?
আমার তো মনে হয় বিজেপি সরকার চালাচ্ছে, ইডি, সিবিআই, সিআরপিএফ এই দিয়ে ওরা কাজ করছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ যখন উঠলো, শুভেন্দু অধিকারী গত সপ্তাহে বললেন বোমা ফাটবে, সোমবার 26,000 শিক্ষকের চাকরি বাতিল হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রায় 26,000, ওই 25,700 কিছু সামথিং। আমার কথা হচ্ছে, দেখুন 4,103 জনের এরকম উঠেছে যে ওএমআর শিটে তারা ট্যাম্পারিং করেছে, কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না হাইকোর্ট। এবার আমার তো মনে হচ্ছে কোনো না কোনোভাবে, এই যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না, এই পরের সপ্তাহে বোমা ফাটবে, তৃণমূল থাকতে পারবে না, তো আমার মনে হয় কোথাও না কোথাও বিজেপি এখানে কিছু লিঙ্ক আপ আছে, কিছু আমাদের যারা হাইকোর্টের কিছু মানুষের সাথে, যারা উচ্চ পদাধিকারী, আমার মনে হচ্ছে। কেন কি, এটা তো আমাদের চিহ্নিত করছে না, আমরা তো দেখুন আমরা এত বোকাও না, সাধারণ মানুষ এত বোকাও না। যখনই বিজেপির একটা কথা বেরোচ্ছে তারপরেই সেই রকমভাবেই সেই জিনিসটা খেলা হচ্ছে, সেটা কখনো সিবিআই দিয়ে খেলা হচ্ছে, কখনো ইডি দিয়ে খেলা হচ্ছে, বা কখনো এনআইএ দিয়ে খেলা হচ্ছে, কখনো হাইকোর্ট দিয়ে খেলা হচ্ছে। 4,100 সামথিং লোকের জন্যে, যারা ভুল করেছে তাদের জন্যে, যে আপনার 21,650 জন, তারা তো কোনো ভুল করেনি, তারা তো ট্যাম্পারিং করেনি ওএমআর শিটে, তো তাদের কেরিয়ারটা নষ্ট করার জায়গায় তো পিছনে তো এখানে বিজেপির হাত। তারা ভাবছে হয়তো তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপি চাইছে তৃণমূল যাতে বদনাম হয়, কয়েকজন মানুষের চাকরি যাক, কিন্তু এইটা করতে গিয়ে উনি 21,650 জনের তো চাকরিটা খাচ্ছেন। আচ্ছা, তা তাদের পরিবারগুলো কোথায় যাবে? হ্যাঁ, এই প্রসঙ্গেই বলি, চাকরি তো চলেই গেল, এবং ঘটি বাটি সব অনেক সুদ সমেত ফেরত দিতে হবে টাকা, এবং তাদের পরিবারও পথে বসবে, হয়তো এরকম পরিস্থিতি। কিন্তু রাজ্যে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই সমস্ত পরিবারের জন্য কি করছেন, যেহেতু উনি রাজ্যের পালক? বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। আপনারা জানেন যে আমাদের বলা হয়েছিল 2021-এ লক্ষ্মী ভাণ্ডার আসবে এবং মহিলাদের টাকা দেওয়া হবে। অনেকেই অনেক কথা বলেছিল যে না, এইসব কিছু হবে না, এসব শুধু রাজনৈতিক একটা দেওয়া, ভরসা জোগানো। কিন্তু তারপরে আমরা কি দেখেছি, যে সেই 500 টাকাটা এখন গিয়ে 1000 টাকা, এবং 1000 টাকাটা 1200 টাকায় গিয়ে উপনীত হয়েছে, মমতা ব্যানার্জি করেছেন। তাছাড়া আমাদের যে কর হিসেবে কেন্দ্রীয় সরকার যে টাকাটা নিয়ে যায়, 4,50,000 এরকম সামথিং, আমি অ্যামাউন্টটা বলতে পারছি না, তো সেই টাকার জায়গায় আমাদের কিন্তু এখনো বকেয়া টাকা বাকি আছে, এবং 100 দিনের টাকা আমরা কিন্তু এখনো অবধি পাইনি। সেই জায়গা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন সকলকে, এবং এটা মানে ইলেকশনের আগে বলেননি, এটা 2 মাস আগে বলেছেন। তিনি চাইলে ইলেকশনের জন্য এটা ইউজ করতে পারতেন, করেননি। তিনি বলেছিলেন যে সবাইকে, যদি কেন্দ্রীয় সরকার না দেয়, করের টাকা ওরা নিয়ে যায়, কিন্তু ওদের দেওয়ার কথা, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু দেবে বলে তিনি যে কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। সবার অ্যাকাউন্টে কিন্তু 100 দিনের কাজের টাকা পৌঁছাচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আবাস যোজনার টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তার জন্য আন্দোলন, ধর্ণা আমাদের অভিষেক ব্যানার্জি নেতা আমাদের, তিনি করেছেন। দিনের পর দিন তিনি কিন্তু বসেছিলেন, আপনারা জানেন, রাজভবনের সামনে, দিল্লি গেছেন, ওখানে উনি আন্দোলন করেছেন। তো তারপরেও কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবেই আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা দেয়নি। কিন্তু আমাদের দল বলেছে যে আমরা কিন্তু সব টাকা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দেব। উন্নয়নের কথা যেহেতু আসছে, একটা প্রসঙ্গ বলতে হয়, যে মুখ্যমন্ত্রী বরাবরই বলে গেছেন বাংলা ভারতকে পথ দেখাবে। ভারতকে কিভাবে পথ দেখাচ্ছে বর্তমানে এই লোকসভার যে প্রচারের হাতিয়ার করছে বিজেপি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে, তার মাধ্যমে কি কিছু? দেখুন, এটা বিজেপি তো কেন্দ্রীয় দল, ঠিক আছে, তো এনসিআরবির রিপোর্টই বলছে যে মহিলারা সব থেকে সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা, মহিলাদের জন্য মহিলারা সব থেকে সুরক্ষিত হচ্ছে কলকাতায়। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমরা যদি মহিলার সুরক্ষিত করতে পারছি এখানে সম্মানকে, তাছাড়া আমরা স্বাস্থ্যসাথী দিতে পারছি এখানে, হ্যাঁ, একটা মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, মহিলাকে আগে রাখা। দ্বিতীয়ত, এই যে যারা বলে ধর্ম নিয়ে এত কথা, আজকে সব থেকে ভালো এক্সাম্পল তো হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ, যেখানে আজকে হিন্দু ধর্মও আছে, মুসলিম ধর্ম আছে, শিখও আছে, জৈনও আছে, পারসিকও আছে, সব ধরনের কিন্তু ধর্মের লোক আছে। আপনি দেখবেন নোটিস করে মুখ্যমন্ত্রীর যে মঞ্চটা হয়, সেখানে পুরোহিত থেকে শুরু করে সর্বধর্ম সমন্বয়ের যে সংহতি দিবসটা আমরা করি, তো সেখানে দেখবেন যে বৌদ্ধিষ্ট আছেন। তো সকল ধর্ম সমন্বয় কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ, এবং এটাই তো পথ দেখাচ্ছে, এটাকেই তো দেখাতে হবে। এখানে লিঞ্চিং হয় না,
গো হত্যার ইয়েতে কাউকে মারা হয় না, মানে এখানে এরকম ভুয়ো কথায় কাউকে গণপিটুনি দিয়ে কাউকে আমরা আঘাত করা থেকে ব্যাহত থাকি। আমরা মানুষকে বলি উন্নয়নমুখী হও, আমরা শিক্ষা চাই, আমরা কি চাই, আমরা মানুষকে আগে নিয়ে যেতে চাই, আমরা কখনোই ধর্মে ধর্মে হানাহানিটা পছন্দ করবো না। তো এইভাবেই আমাদের দেশকে পথ দেখাবে বাংলা। আগে 2019-এর লোকসভা ভোটে বিজেপি কিন্তু ভালো মাত্রায় একটা আসন পেয়েছিল। এবারের লোকসভা ভোটে সেই আসন সংখ্যাটা কি আরো ডাউন হয়ে যাবে? না না, একদম ডাউন হয়ে যাবে। কেন কি, এরা যা কথা দিয়েছিল কথা রাখতে পারেনি। আজ কি বার 200 পার, তার আগে তো বলেছিল কি যে নোটবন্দি হবে, তাহলে বিশাল ইয়ে হবে। আপনি দেখুন না জিডিপি কি অবস্থা, পার ক্যাপিটা ইনকাম কত আমাদের দেশে। সব থেকে এখন তো মানে আমাদের পাসপোর্টও কিছুদিন বাদে 100-তে গিয়ে ঠেকবে, পাসপোর্টের যে র্যাঙ্কিং ইন্ডিয়ার 100-তে গিয়ে ঠেকবে। এখানে হাঙ্গার ইন্ডেক্সে সব থেকে নিচে, অবস্থা খারাপ। এখানে জব ভ্যাকেন্সি নেই পুরো দেশে, যেটা মোদিজি গ্যারেন্টি দিয়েছিল, মোদিজির গ্যারেন্টি তো সব ফেল। তো এখানে কোথা দিয়ে ওরা নাম্বার পাবে? আর দ্বিতীয় কথা, এখন মানুষ বুঝতে শিখে গেছে, যে পেটে যদি খাবার না পড়ে তাহলে আমাদের উন্নয়ন হবে না। আর উন্নয়ন যদি কেউ দিচ্ছে তো এখানে মমতা ব্যানার্জি। কেন কি, উনি শুধু ধর্মে ধর্মে হানাহানি না, উনি মানুষকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু উনি উন্নয়ন করছেন না, উনি চাইছেন কি, আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু সিপিএমের আমলে যখন আমরা স্কুল যেতাম, তখন আমরা জুতোটা পর্যন্ত আমার বাবাকে কিনতে হতো, ব্যাগটাও আমার বাবাকে কিনতে হতো, এবং আমাদের সব কিছু মানে আমাদের পড়ার খরচা যাবতীয় জিনিস কিন্তু বাবা মাকে কিনে দিত। তো বাবা মার উপরে একটা বোঝা যেত। সেই জায়গায় মমতা ব্যানার্জি মা হয়ে এসে সকল গরিব বাচ্চাদের জন্য, বা সরকারি স্কুলগুলোতে আপনি দেখেছেন তো, জুতো থেকে শুরু করে খাতা বই থেকে শুরু করে মিড ডে মিল অবধি ফ্রি। তো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছে, তারপরে মানুষ কি করে ওই একটা মানে সাম্প্রদায়িক দলকে কেন চুজ করবে? তো ওদের ভোট অবভিয়াসলি কমবে। আপনি তখন শিল্পের প্রসঙ্গ বললেন যে কর্মসংস্থান, শিল্প আনতে হবে। এবারে যে ইস্যুটা উঠে আসছে এখানে, যে তৃণমূলে ভোটে জেতার পেছনে, যেন উত্থানের পিছনে সিঙ্গুর, নন্দীগ্রাম, টাটা শিল্প দায়ী ছিল, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এবারে যে কথাটা আসছে যে ইস্যুটা কিন্তু সিঙ্গুর, নন্দীগ্রাম ছিল, আন্দোলন ছিল। এবারে কি তাহলে সন্দেশখালী ইস্যুটা বিজেপির জন্য কোনো প্লাস পয়েন্ট হতে চলেছে? না না, এরকম কোনো প্লাস পয়েন্ট নেই। দেখুন, সন্দেশখালীটা একটা হাইপ তোলা। যারা রেসলার মহিলাদের অত্যাচার করছে, তাদের এমপি ব্রিজভূষণ শরণ সিং, বিজেপির এমপি, সে মহিলা রেসলার যে পদক নিয়ে এসেছিল, আমাদের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, সাক্ষী মালিক, আরও বেনিতা ফোগাট, তো এদেরকে কে বিশ্বাস করবে? এরা আবার সন্দেশখালীর কথা বলে। আপনি দেখুন না, মণিপুর কাণ্ড যারা ঘটিয়েছে, ওখানে তো ডাবল ইঞ্জিনের সরকার থাকার পরেও ওখানে মেয়েদেরকে নগ্ন করে, বিবস্ত্র করে, একজন আর্মির বউকে ওখানে ঘোরানো হচ্ছে, প্যারেড করানো হচ্ছে। ওখানে কি অবস্থা, ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক না, জাতিগত দাঙ্গা। ওখানে তো জাতিগত দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছে ম্যাথলি আর কুকিদের মধ্যে। তো সেই জায়গায় তারা কন্ট্রোল করতে পারছে না, একবারও স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যেতে পারলেন না, আর এখানে নিয়ে বড় বড় কথা বলছেন। আজকে লজ্জা করে না শুভেন্দু অধিকারীর মতো লোক, যিনি আমাদের দলে ছিলেন, আজকে বলতে লজ্জা করে, তাকে দিদি এতগুলো দল দিয়েছিল, তিনি কি করে, মানে দলের পদ দিয়েছিল, তিনি কি করে ওই সন্দেশখালীতে গিয়ে ওখানে মেকি একটা হাওয়া ছড়াতে পারেন? পুরো তো দেখে বোঝা যাচ্ছে যে ওটাকে মানে ষড়যন্ত্র। এবং আমরা তো দেখেও শুনেওছি যে আপনার যে ওই বলুন না, যিনি এখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পল, তার তো আমরা কল রেকর্ড শুনেছি যে তিনি বলছেন এটাকেও নন্দীগ্রাম আকারে বড় করতে হবে, ইস্যু করতে হবে একটা। তো যদি এরকম ইস্যু তৈরি করার মতো একটা প্ল্যানিং চলে, তাহলে আমরা তো সব সাধারণ মানুষ বুঝতেই পারে যে সন্দেশখালীকে একটা হাইপ তৈরি করা হয়েছে। 21-এর নির্বাচনের পরে তৃণমূল বিজেপি থেকে বহু দল বদল করে তৃণমূলে আসা মানুষকে প্রার্থী করেছে। তার মধ্যে রয়েছে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস। এছাড়াও এবারের লোকসভা নির্বাচনে যেমন ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, এই সমস্ত যাদেরকে প্রার্থী করেছে, কিন্তু তাদের সঙ্গে সরাসরি রাজনীতির কোনো যোগাযোগ নেই। এই সম্বন্ধে দলের যারা নিচুতলার কর্মী রয়েছে, তাদের কাছে কি বার্তা যাবে কিছু? না, দেখুন, কখনো কখনো এরকম লোককে দরকার আমাদের। কেন কি, এরা নিট অ্যান্ড ক্লিন, এদের কোনো দেখুন দাগ নেই। মমতা ব্যানার্জি এমন লোককেই দেবে যার কোনো দাগ নেই।
সে হোক না, সে হয়তো প্রথমবার রাজনীতিতে নেমেছে, তাতে কি আসে যায়? দেবও তো প্রথমবার রাজনীতিতে নেমেছিল, ঘাটাল মাস্টার প্ল্যান তো করে দেখিয়েছে। তো তুমি যদি যে কাউকে তুমি রাজনীতি, দেখুন কোনো আপনার কোনো বায়োডাটা লাগে না রাজনীতি করার জন্য, তো আপনি যখন ইচ্ছা আসতে পারেন, রাজনীতি আপনার জন্য খোলা, আপনি মানুষের সেবার জন্য যখন ইচ্ছা আপনাকে নিজেকে নিয়োজিত করতে পারেন। সেই জায়গা দিয়ে যদি রচনা ব্যানার্জি বা ইউসুফ পাঠানের মতো লোক আছে, ভালো তো, তারকা এরা, এবং এরা যদি মানুষের কাজে উপনীত হতে পারে তো খুব ভালো খবর। আর দ্বিতীয় কথা, আপনি কোথায় দেখাবেন? দেখান একটা যে এখানে কোথাও অসুবিধা হয়েছে, কোনো দলের কর্মীরা বলছে না আমার ভাল লাগছে না, এটা আমাদের দলে নেই। কেন কি আমাদের দল একটা সিস্টেমে চলে, বিজেপির মতো না যে যেখানে ইচ্ছা পার্টি অফিসে ভাঙচুর হচ্ছে, কোথাও ক্যান্ডিডেটের সাথে মতের অমিল হচ্ছে তো ঝামেলা করে দিচ্ছে, এরকম আমাদের না। আমি তো কিছুদিন আগেই সদর দপ্তর যে বিজেপি পার্টি অফিসের সামনেই ঝামেলা হচ্ছিল শুনেছি। দেবের প্রসঙ্গ আসলো, যেখানে একটা প্রসঙ্গ বলি, রিসেন্ট ঘটনা, যে দেবকে দেখে জয় শ্রীরাম, দেব সেখানে একটা ভালো অ্যাক্টিভিটি করেছেন, তাকে জড়িয়ে ধরেছেন। এই বার্তাটা কি বলবেন এই সম্বন্ধে? কি বার্তা হওয়া উচিত? দেবের মতো মানুষ এত ভালো, উনিও তো স্টার, আপনি বলুন, তারপরেও তার যে নৈতিকতা, তার মন থেকে এসছে তাকে জড়িয়ে ধরার, জয় শ্রীরাম বলে আমাদের কোনো অসুবিধে নেই, বলো না। কিন্তু তুমি রাজনীতিতে, ওই তো বললাম না, মন্দির করে যদি তুমি ভোট চাও, তুমি উন্নয়ন না করো, তখন তো একটু হাসি পাবে। ও একটু ভালোবেসে নিয়েছে, ধরে নিয়েছে, তো ওকে ওটাই সাপোর্ট করছে। কিন্তু ওই ছেলেটা দেখবেন ভোট কিন্তু দেবকেই দেবে, কেন কি ওর মন থেকে টাচ হয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস একবার বলেছিলেন, তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा। আর আমাদের এখানের যে মোদিজি, জুমলাবাজ মোদিজি, তিনি এখন কি বলছেন? তুম মুঝে চান্দা দো मैं तुम्हें धंधा दूंगा। এই তো চলছে। তো এইভাবে যদি দেশ চলে, আর বড় বড় আম্বানি আদানি বা আপনার এইসব মেহুল চোপসি, নীরব মোদির জন্য যদি ফায়দা দেখা হয়, তারা পালিয়ে গেল, মোদিজি নাকি ভগবানকে নিয়ে এসছে, রাম মন্দির করেছে, ভগবানকে নিয়ে এসছে, আচ্ছা ঠিক আছে মানলাম ভগবানকে নিয়ে এসছে, তো সেই ভগবানকে যে নিয়ে এসছে সে মেহুল চোপসি, নীরব মোদিকে নিয়ে আসতে পারছে না? এগুলো জিজ্ঞেস করতে বলুন। বিজেপির যে প্রার্থী যাচ্ছে ডোর টু ডোর, তাদের তো এগুলো ফেস করতে হচ্ছে। আমি তো দেখছি এখন সুকান্ত মজুমদারকে একজন জিজ্ঞেস করছে, তো উত্তর নেই, এই তো অবস্থা।